নিফটির চার্ট আপনাদের সামনে খোলা আছে, ডেইলি চার্টে অ্যানালিসিস হচ্ছে। এই দাগটা, এই ব্লু কালারের লাইনটা যে দেখতে পাচ্ছেন 200 ডেজ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? এই যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছেন, সেটা কেন ইম্পর্টেন্ট বলছি, এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন 200 ডেজ মুভিং অ্যাভারেজ ভেঙে ডেইলি চার্টে আজকে কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? এর আগের বারও কিন্তু এরকম ক্লোজিং হয়েছিল, তার পরের দিনই দেখুন রিকভারি করে গেছে, আবার একটা ক্লোজিং দিয়েছিল, তার পরের দিনই কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। আবার এইখানে দেখুন, এইখানে কিছুদিন 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে থাকলেও তারপর কিন্তু একটা বাউন্স দিয়েছে। তার মানে কি হচ্ছে, বিগত 2-3 বার কিন্তু এই 200 ডেজ মুভিং অ্যাভারেজকে বারবার সে টেস্ট করেছে, মানে ধাক্কা দিয়েছে। একটা দরজাকে যখন বারবার ধাক্কা দেওয়া হয়, আলটিমেটলি খুলে যাওয়ার চান্সটাই বেশি থাকে। তো নিফটিতে কি সেটাই হতে চলেছে? আজকে যেটা আরও বেশি করে শোনা যাচ্ছে, মানে এই যে ভাইরাস, এইচএমপিভি ভাইরাস, সেটা নিয়ে আজকে অনেক কথা হচ্ছে যে তার জন্যে হয়তো সেলিং হয়েছে এবং মার্কেটে একটা ওই কোভিডের সময় আমাদের যেমন মনে হয়েছিল তেমন হয়তো ইনভেস্টরদের মনে আশঙ্কা, এবং তার জন্যে বিক্রি হয়েছে। পার্সোনাল আমার যেটা মনে হয় এরকম কিন্তু কিছু নয়, মানে ওই এইচএমপিভির জন্যে 2-3টে কেস এখানে যে ধরা পড়েছে ভারতে, তার জন্যে এই আশঙ্কায় যে সব বেচে বেরিয়ে যাব, তার কিন্তু কোনো ব্যাপার তৈরি হয়নি। আমার মনে হয় আজকের যে পতনের কারণ, এর পিছনে ভাইরাসের ব্যাপারটা ততটা নয়, কেননা ওই সেন্টিমেন্ট যদি হতো তাহলে মনে করে দেখুন, যখন কোভিড-19 হয়েছিল তখন পুরো বিশ্ব জুড়ে কিন্তু পতনের ব্যাপার হয়েছিল। আর আজকে যদি দেখেন, আমি আপনাদের সামনে এখন আমেরিকার মার্কেট তুলে রেখেছি। আমেরিকার মার্কেট কিন্তু হায়ার হাই করে, 15 মিনিটের চার্ট, আজকে এখন যখন ফিউচার ওদের ট্রেড হচ্ছে, হায়ার হাই করে সুন্দর উপরের দিকে যাচ্ছে। ন্যাসড্যাকও তাই, ডাও জোন্সও তাই, S&P 500 এটা খুলে রেখেছি। সুতরাং কোনো প্যানিকের ব্যাপারই নেই, ঠিক আছে? চায়না এই বছরের শুরু থেকে, যেখানে মেন ব্যাপারটা হচ্ছে, মাত্র 4% মাইনাস হয়েছে। খুব একটা ব্যাপার নয়, যেটা মানে হয়েই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের ভারতের মার্কেটে তো পড়ছে বিগত 1 মাস ধরেই। তাই জন্য শুধুমাত্র ভাইরাসের আশঙ্কার জন্য যে আজকে এতটা পতন হবে, আমার কিন্তু সেটা মনে হয় না। সুতরাং আপনাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কি কারণে পতনটা হচ্ছে। প্রথম কথা তো এফআইআইদের সেলিংটা আছে। আমি যদি এই মাসে আপনাদের, মানে জানুয়ারির মাত্র 2-3 দিন ট্রেডিং হয়েছে, আজকে নিয়ে মনে হয় 4 নম্বর দিন, 3রা জানুয়ারিতেও কিন্তু, মানে বিগত ট্রেডিং সেশনেও কিন্তু এফআইআইরা ভালো করে সেল করেছে। আজকের ডেটা যতক্ষণ আমি লাস্ট দেখেছিলাম, সেখানেও কিন্তু এফআইআইদের সেলিং ফিগার ছিল, কিন্তু ডিআইআইদের পজিটিভ ফিগার ছিল। ডিআইআইরাও কিনেছে, এফআইআইরা সেল করেছে, ঠিক যেমন হয়ে থাকে। এবং ডিআইআইরা আজকে এফআইআইদের সেলিংয়ের থেকে বরং বেশি বাই করেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পুরো পুরো আমাদের স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, 3টে ইন্ডেক্সকেই কিন্তু মানে ঠেকনা দেওয়া যায়নি। ভালো মতন রেড ক্যান্ডেল হয়ে কিন্তু নিচের দিকে গেছে। এবার 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 যেটা আমাদের মেন মুখ্য আজকের ডিসকাশনের বিষয়, যে এখন আমাদের কি করণীয়, বা আমি পার্সোনালি কি করছি। প্রথম কথা তো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে ব্যাপারটা নেবেন না। দ্বিতীয় কথা, আমি যেটা করছি সেটা যে আপনাকেও করতে হবে একদমই না। আমি শুধু ট্রান্সপারেন্টলি ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। একটা জিনিস মনে রাখবেন, বিগত 2-3 মাস ধরে কিন্তু, মানে সেকেন্ড হাফ অফ 2024 একটু আমাদের, মানে মার্কেট একটু কিন্তু ওই বুল মার্কেট আর তেমন নেই, একটু সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে। এবং সেই আভাস আপনাদের কিন্তু এই চ্যানেলে অনেক আগে আমি দিয়েছিলাম, যখন ফেব্রুয়ারিতে বাজেটের পরেই আমার যে মোটামুটি মিডিয়াম টার্ম সুইং ট্রেডগুলো চলছিল, যেমন হ্যাল, কোচিন শিপইয়ার্ড এক্সেট্রা, এগুলো থেকে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, এবং আপনাদের সেটা আমি জোর গলায় এসে বলেও ছিলাম। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে মোটামুটি ঠিকই আছে। তো এই উপর থেকে এই যে আমাদের 26,000-এর টপ তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু নিচেই আছে। এবং যদি আপনি প্যাটার্নটা লক্ষ্য করেন, এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আগের হাইকে কিন্তু ক্রস করতে পারেনি এবং নিচে যাচ্ছে। সুতরাং এই যে সাপোর্ট জোনটা, এইটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু নিফটি অনেকটা দূরে আসতে পারে। কতটা দূরে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কথাটা বলে নিই যে এটা ভাঙলে কি। প্রথম কথা,
আমি পার্সোনাল লেভেলে বলি, আমার কাছে এখনো দুটো, আমি জাস্ট এই 1-2 দিনে একটু সুইং ট্রেডিংয়ের জন্য বিগত মাসে দুটো পজিশন নিয়েছিলাম। সেই পজিশনগুলো থেকে মোটামুটি একটা দুটো থেকে প্রফিট কিছু বুক হয়েছে, একটা ধরুন ব্রেক ইভেনে আছে এরকম। সেই পজিশন থেকে কিন্তু আমি বেরিয়ে যাব, মানে এর পরের দিন আমি কিন্তু পার্সোনালি বেরিয়ে যাব। যারা আমার স্টুডেন্ট তাদেরকেও এই কথা বলছি, আমি পার্সোনালি বেরিয়ে যাব। কারণ যেখানে নিফটি ওই তার সাপোর্টের দরজাটা ভেঙে দিচ্ছে, বারবার আঘাত করার পর হায়ার হাই করতে পারছে না, সেক্ষেত্রে যদি এর পরের দিন ফলো আপ দেয়, সুতরাং আমার আর শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের যে স্টকগুলো আছে, লাস্ট যে দুটো স্টক আছে যেগুলো রিসেন্টলি নিয়েছিলাম, সেগুলো থেকেও আমি বেরিয়ে যাব। অল্প পজিশন একটু আছে, বেরিয়ে যাব। কেন এটা আমি পার্সোনালি বলছি? কারণ আমি পার্সোনালি যখন একটা মেন ইন্ডেক্স তার মেন মানে বা ক্রিটিক্যাল লাইন বা ক্রিটিক্যাল সাপোর্ট জোনকে ভাঙে, তখন আমি শর্ট টার্ম লং পজিশনে থাকতে পছন্দ করি না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট থেকে ভাঙছি না, মানে ইনভেস্টমেন্ট আমার জানেন মিউচুয়াল ফান্ড নিয়ে আছে, বিভিন্ন ধরনের আছে, এবং আপনাদের সাথে আমি মিউচুয়াল ফান্ডের উপর ডিটেলস ভিডিও আনতে চলেছি রিসেন্টলি, এবং তারপর একদিন আপনাদের সাথে লাইভেও আসবো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট নিয়ে, কারণ আপনাদের প্রচুর প্রশ্ন আসে, সেটা আমি করব। যদি আপনারা চান সেইটা মানে তাড়াতাড়ি আসতে, প্লিজ নিচে একটু এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন যে মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের ভিডিও এবং লাইভ অনুষ্ঠান কোশ্চেন অ্যান্সার চান কিনা। কিন্তু আমি বলছি এই সাপোর্ট জোনটাকে ইম্পর্টেন্ট মার্ক এইটা করে রাখবেন। যদি আমি দেখি নিফটিতে আবার আসবো, কিন্তু সব থেকে আরও যে চিন্তার কারণ, যেটা যেটা নিফটিতে সব থেকে বেশি ওয়েটেজ রাখে, ব্যাংক নিফটি কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজ ডিসিসিভলি ব্রেক করে আজকে ক্লোজিং দিয়েছে, মানে একদম ডিসাইসিভলি ব্রেক, ওরকম টাচ অ্যান্ড গো, এরকম দেখুন এই ক্যান্ডেলটা কি টাচ অ্যান্ড গো হয়েছে, সেরকম নয়, পুরো একদম লম্বা একটা ওই মারুবুজু ক্যান্ডেল বলুন বা যাই বলুন, সেরকম একটা লম্বা লাল ক্যান্ডেল করে কিন্তু আজকে 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ডেইলি চার্টে নিফটি ব্যাংক ভেঙে বন্ধ দিয়েছে। এটা কিন্তু একটা বিয়ারিশ ব্যাপার। এখান থেকে হয়তো আবার একটু একটু দাঁড়াতে পারে, বা একটু একটু ধরুন এরকম একটু স্পাইক দিয়ে আবার নিচের দিকে যেতে পারে, কিন্তু এরকম উপরের দিকে গেলেই যে সব ঠিক হয়ে গেছে আমি মেনে নিতে রাজি নই, যতক্ষণ না আবার এই 200 ডেজ মুভিং অ্যাভারেজ মানে 50,500 50,600 উপরে সে চলে যায়। এখন 50,000-এর নিচে আজকে ভেঙে বন্ধ দিয়েছে, সুতরাং আই অ্যাম বিয়ারিশ ইন ব্যাংক নিফটি, এটা যাতে মনে থাকে, বিয়ারিশ ইন ব্যাংক নিফটি, বিবি লিখে দিচ্ছি। আর ব্যাংক নিফটি নেগেটিভ হলে নিফটির চলা কিন্তু খুব দুরূহ হয়ে পড়ে, আপনারা জানেন। সেক্ষেত্রে নিফটিরও কিন্তু নিচের দিকে পতনটা অনেকটা আছে বলে আমার মনে হয়। 47,000-এর ঘর কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে সেক্ষেত্রে খুলে যায়। নিফটি 50-তে কি হয়? নিফটি 50-তে যদি এইটা ভাঙে, মানে 23,600-তে বন্ধ হয়েছে, 23,500 থেকে 600 এই জোনটা একটু ক্রিটিক্যাল লেভেল, ঠিক আছে, আমি জোনটা এঁকেও দিই, ধরুন এই জোনটা যেটা আগের লাস্ট সাপোর্ট হিসাবে কাজ করছে সেইটা, কিন্তু সেটা যদি ভেঙে যায়, যে এবং প্রায় ভাঙার কাছাকাছি বলা যায়, একদম লাস্ট একটা যদি বলেন সেটা হচ্ছে এই 23,500 থেকে 600 যে জোনে আজকে বন্ধ হয়েছে প্রায়, এইটা যদি ভেঙে যায় 23,500 একটা রাউন্ড ফিগারেই, তাহলে কিন্তু অনেকটা নিচে নামতে পারে। সেক্ষেত্রে কিন্তু মানে আমি যদি বড় টার্গেট রাখি তাহলে কিন্তু 22,000-ও হতে পারে। হ্যাঁ, এখানে একটা সাপোর্ট আছে 23,100-র কাছাকাছি, 23,100-র কাছাকাছি একটা সাপোর্ট আছে বই কি, কিন্তু যদি একটু বড় টার্মসে দেখেন তাহলে কিন্তু 22,000-এ নিফটি আসলেও আসতে পারে। এবার ব্যাপারটা বুঝতে হবে যে ঠিক আছে, এগুলো তো সবই টেকনিক্যাল চার্টে আমি যা দেখছি আপনাদের সামনে বলছি, আপনারাও দেখতে পারেন, কিন্তু ব্যাপারটা কেন এমন হচ্ছে যেখানে বিশ্বের বাজার কিন্তু তেমন ভেঙে পড়ছে না? ব্যাপারটা দেখুন, ভাইরাসের ব্যাপার একটা আছে, একটা হয়তো সেন্টিমেন্টের ব্যাপার আসছে, কিন্তু যদিও মানুষ যেখানে কোভিডের আমরা দেখে এসেছি, কোভিডের লকডাউন দেখে এসেছি, এখানে তো সবে শুরু হয়েছে লকডাউনের, মানে আমার মনে হয় না যে আবার করে লকডাউন হবে। আপনারা নিজেরাই ভাবুন না, যদি আবার করে করোনা ভাইরাসও বা কোভিডও আসতো তাহলে কি আবার লকডাউন হবে? লকডাউন তো নিশ্চয়ই আর হবে না। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে অত চিন্তার কারণ নেই, এবং সবাই এসে বেঁচে দিয়ে চলে যাবে তা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার একটু ওভারভ্যালুড তো হয়েছিলই মার্কেট, এবং সেইগুলো থেকে
ইনভেস্টাররা বিশেষ করে এফআইআইরা কিন্তু পয়সাগুলো বার করে নিয়ে বেশিরভাগ ইউএস মার্কেট মানে তাদের নিজেদের মার্কেটে পয়সাটা লাগাচ্ছে। এটাও কিন্তু দেখতে হবে, কারণ ট্রাম্প জেতার পর থেকে কিন্তু ইউরোপ মানে আপনার ইউএস বাজার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আপনি জানেন টেসলা প্রায় তার দাম দ্বিগুণ হয়ে গেছে, এরকম সব কিছু হয়েছে আপাতত। তাই জন্য ইন্ডিয়ার বাজারটা কিন্তু আজকে এই পতনটা শুরু হয়নি, এই পতনটা আপনার এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু শুরু হয়েছে 2024-এর। সুতরাং আজকের এই পতনটা কিন্তু আমি বলতে পারি একটা খুব ইম্পর্টেন্ট দিন, যেখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ভেঙে এত বড় একটা রেড ক্যান্ডেল করে বন্ধ দিল। আর শুধুমাত্র নিফটি নিয়ে আমি চিন্তিত নই, যদি মিড ক্যাপ স্মল ক্যাপ দাঁড়িয়ে থাকতো আমি ভাবতাম যে হ্যাঁ, যে ডোমেস্টিক যে আমাদের ডিআইআইরা তাদের কাছে যে মিউচুয়াল ফান্ডের পয়সা আসছে, মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ পয়সা মিড ক্যাপ স্মল ক্যাপে আসে, সেই ইন্ডেক্সগুলো যদি দাঁড়াতো, সেই ইন্ডেক্সগুলো 2%-এর বেশি করে মাইনাস আজকে যদি দেখেন। এবং চার্টটা কিন্তু খুব বাজে তৈরি হয়েছে। এখানে দেখুন একটা সাপোর্ট নিয়ে উঠে নিচে এলো, ঠিক আছে, উঠে নিচে এলো। যখন এই হাইটাকে ভাঙলো ভাবা গেল যে ভালো হয়তো হবে, কিন্তু ভেঙে আবার উপরে উঠেছিল। এই হাইটাকে ভাঙতে পারলো না, মানে উপরের দিকে ভাঙতে পারলো না, হাইয়ার হাই তৈরি করতে পারলো না, এবং একটা লোয়ার লো তৈরি কিন্তু করে দিয়েছে, এই লোকে ভেঙে বন্ধ দিয়েছে। সুতরাং মিড ক্যাপ স্মল ক্যাপের চার্ট কিন্তু আরও খারাপ, স্মল ক্যাপেরও সেম চার্ট, মিড ক্যাপ স্মল ক্যাপের চার্ট কিন্তু খারাপ। এর যদি ফলো আপ হয়, হ্যাঁ, যদি আজকের দিনটা একটা ক্লোজিং দিয়েছে, আজকে যদি ইউএস মার্কেট ভালো থাকে, কালকে একটা গ্যাপ আপ করে খুলে যদি জিনিসটা সামলে যায় তো ঠিক আছে, না হলে কালকে যদি ফলো আপ হয়, এই জন্যই আজকে আমি ভিডিওটা করেছি, আপনাদের সামনে এসেছি। এই কদিন আমি আসতে পারিনি, জানেন একটু শরীরটা খারাপ চলছে, একটু চিকিৎসার মধ্যেও আছি। আশা করি এবার থেকে রেগুলার আসবো, তাই আমি ভিডিওগুলো আবার আপনাদের সামনে আনা শুরু করেছি। কিন্তু আজকে ভিডিও আনার কারণই হচ্ছে এই জন্য যে এইটা যদি কালকেও ফলো আপ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পতন আমাদের নিচে হয়তো দেখা যেতে পারে। পরে হয়তো বাজার কোনো একটা কারণ খুঁজে নেবে, এখন আমরা কারণ খুঁজি না, দেখবেন বাজার ঠিক একটা কারণ খুঁজে নেবে এবং একটা বলে দেবে ও এই জন্যই তো পড়েছিল, কিন্তু পড়াটা আগে হয়ে যায়, ব্যাপারটা ইভেন্টটা আগে ঘটে যায়, তারপর শোনা যায় ও আচ্ছা এই কারণে হয়তো হয়েছিল, এই কারণে হয়েছিল। সুতরাং চার্ট দেখে আমাদের ডিসিশন নেবেন, যারা স্পেশালি শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের কথা বলছি। আচ্ছা, এবার আমি আসবো তাহলে স্টকগুলো নিয়ে কি করা উচিত, কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার আগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা, যারা আমার সাথে লাইভ মার্কেটে থেকে ট্রেডিং শিখতে চান, যেখানে আমি সপ্তাহে 2-3 দিন লাইভ মার্কেটে আমার স্টুডেন্টদের সাথে, আমার মেম্বারদের সাথে আসি এবং লাইভ মার্কেটে আমি আমার অ্যানালিসিসগুলো করি, নিজে যা ট্রেড করি সেগুলোর কার্যকারণগুলো নিয়ে আলোচনা করি, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো যদি জানতে, শুনতে, বুঝতে চান এই কঠিন মার্কেটে, তাহলে কিন্তু প্লিজ জয়েন করে নেবেন। আমার এই ভিডিওর নিচেই দেখবেন জয়েন বাটন আছে, কিংবা আমার চ্যানেল ভিজিট করেও ব্লু কালারের জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। তো মানে মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে আছে, আপনারা ইজিলি ক্লাসগুলো করতে পারবেন একবার মেম্বার হয়ে গেলে। আচ্ছা, এইবার আমি আসি একটু স্মল ক্যাপ ইন্ডেক্সটাও দেখে নিই। যেমন বললাম যে সেম চার্ট দেখুন, সেম চার্ট প্যাটার্ন স্মল ক্যাপের, কিন্তু যেগুলোর মানে আমাদের দেখুন কাবেরী কোচিন শিপইয়ার্ড মনে হচ্ছিল এখান থেকে বেশ সুন্দর উপরে গেল, সুন্দর এত উপর থেকে প্রায় 60% 60% কারেকশন হয়েছিল, কিন্তু উপর থেকে দেখুন, উপর থেকে হ্যাঁ প্রায় 56-60% কারেকশন হয়েছিল। তারপর মনে হলো একটু 10%-এর মতো বাড়লো, 20%-এর মতো বাড়লো, মনে হলো খুব ভালো, সব ঠিক হয়ে গেছে। আবার কিন্তু আজকে একটা বিয়ারিশ মতো ক্যান্ডেল করে বন্ধ দিয়েছে। আপনি যদি অ্যাক্রস দ্য বোর্ড আজকে দেখেন, ইভেন হিন্দুস্তান অ্যারোনটিক্স সেগুলোও কিন্তু খারাপ অবস্থায় আছে। মাঝে মাঝে যখন আমি লাইভ ক্লাস করি, মাঝে মাঝেই এইসব স্টকগুলো উঠে আসে, যেখানে স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে, এবং আমি কিন্তু এই বিগত কয়েকদিন ধরে সবসময় গড়রাজি হয়ে তাদের অ্যান্সারটা দিতাম যে না প্লিজ তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু নিচে একটু কমেন্ট করো, একজন দুজন যাই হোক, তোমরা কারোর মনে আছে কিনা আমি জাস্ট দেখতে চাই। আমি বারবার বলছিলাম না এখন ঠিক বাইংটা হয় না, একটা দুটো স্টক আছে যেগুলো একটু মোমেন্টামে আছে, স্ট্রিক্ট স্টপ লস রেখে ব্যাস, বেশি স্টকের পোর্টফোলিও এখন রাখার দরকার নেই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে, শর্ট টার্ম সুইং ইনভেস্টমেন্ট নিয়ে বলছি না।
সেগুলো রাখার দরকার নেই। কারণ এই জন্যই, কারণ এখন সাইডওয়েজ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট যেখানে এখন বিদেশের মার্কেট থেকে আন্ডার পারফর্ম করছে। একটা সময় ছিল, মানে আমি বলবো যে ফার্স্ট হাফ অফ 2024 যখন আমাদের মার্কেট কিন্তু বিদেশের মার্কেটকে আউট পারফর্ম করছিল, মানে ডাও জোন্স বা ইউএস মার্কেট যদি নেগেটিভে থাকতো আমাদের মার্কেট পজিটিভে থাকতো, এরকম আউট পারফরমেন্স ছিল। কিন্তু এখন আমাদের মার্কেট কিন্তু আন্ডার পারফর্ম করছে। সেই আন্ডার পারফর্মের জন্য, তার জন্য একটা কারণ হতে পারে ভ্যালুয়েশন, সেগুলো তো আছে। আমি এইসব কারণ নিয়ে 3-4-5টা গ্লোবাল কারণ এসব নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য করব। যদি আপনারা চান তো নিচে কমেন্ট বক্সে একটু লিখে দেবেন, একটু ডিটেলস ইকোনমিক্স নিয়ে কথা বলতে হবে, তাই জন্য ওই আজকের ভিডিওতে সেটা ঢোকাবো না। সেই কারণগুলোর জন্য কিন্তু বাজারটা পড়ছে এবং আন্ডার পারফর্ম করছে। আমাদের জন্য যারা ট্রেডার তাদের তো প্রথমে আগে চার্টটা দেখতে হবে, কারণটা পরে। চার্টে কি বলছে? চার্টে আমি দেখছি ক্লিয়ার আন্ডার পারফরমেন্স। সুতরাং এখন লংয়ে স্টক বাছাই করে কোনো দরকার নেই, একটু ধীরে সুস্থে থাকি, একটু মার্কেট সামলে যাক, তারপর নয় দেখা যাবে, এই মেন্টালিটি কিন্তু রাখতে হবে। হার্ডকো যদি দেখেন সেই একই কাজ, উপরের দিকে একটু গেছিল সুন্দর, আবার কিন্তু নিচের দিকে। আর একটা কথা বলি, বিএসসি আপনার আমার সবার পছন্দের স্টক, যখন বাড়ে তো খুবই বাড়ে, কিন্তু তারপর আবার নেমে যাচ্ছে, এরকম ব্যাপার। মানে আপনি নিয়ে যে নিশ্চিন্ত হয়ে থাকা যাচ্ছে যে না আজকে নিলাম কাল পরশু বাড়বে, এরকম বোঝা যাচ্ছে না, যেটা 2024-এর প্রথমে হয়েছিল। মানে আজকে নিলেন, ও জানেন ঠিক আছে কালকে দাম পড়লেও পরে ঠিকই বেড়ে যাবে, এক সপ্তাহ বাদে ঘুম থেকে উঠেও দেখবো বেড়ে গেছে। এখন কিন্তু সেটা হচ্ছে না। আজকে কি হচ্ছে আর কালকে কি হচ্ছে সেটা পুরো একদম উল্টো হচ্ছে। এটাকে আমি বলি বারকোডেড, মানে বারকোডেড চার্ট। মানে নিফটির চার্ট দেখে বুঝবেন, বারকোড হয় না, একটা একটা বারকোড যখন স্ক্যান করে দেখবেন একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, এরকম হয় না, এরকমই দেখবেন একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, মানে পরপর তেমন কোনো কন্টিনিউয়েশন নেই। আপনি বুঝতে পারবেন না যে বাই করবেন না সেল করবেন, পরের দিন সেটা ফলো আপ হবে নাকি পরের দিন উল্টো দিকে বাজারে যাবে, ইউ আর নট সার্টেন। মানে যাকে বলে চপি মার্কেট, সাইডওয়েজ মার্কেট, কারেকশন মার্কেট, ঠিক সেটাই হচ্ছে নিফটিতে। আপাতত টাইম কারেকশনের মতো ব্যাপারগুলো চলছে। সুতরাং এই কারেকশানে কি করণীয় আমি একটা ছোট্ট করে বলে দিয়ে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে 2024-2023-এ যেসব রিটেল ট্রেডাররা আপনারা যে পয়সাটা রোজগার করেছিলেন ভগবানের আশীর্বাদে, মার্কেটের আশীর্বাদে, সুইং ট্রেড করে যে পয়সাগুলো এসেছিল সেইগুলোকে কিন্তু লস করবেন না। মানে এই চপিনেসে বাজারকে আবার সেই পয়সাগুলো দিয়ে যাবেন না। বাজার তাই চায়, বাজার একবার বুল মার্কেটে পয়সাটা দেয়, তারপর সাইডওয়েজ বা ওই চপি মার্কেটে আপনার থেকে যা দিয়েছিল তা তো নিয়েই নেয়, তার থেকে আরও বেশি কিছু নিয়ে চলে যায়। সেই পয়সাটা দেবেন না। চুপচাপ বসে থাকলে বসে থাকুন, খুব শিওর হলেই যাবেন, খুব ইম্পর্টেন্ট লেভেল এর উপরে থাকলে নিফটিতে বা বাজার থাকলেই যাবেন। তাছাড়া যাওয়ার কিন্তু মানে লাফিয়ে দেখি না কি হয় সেই করে মানে অহেতুক টাকাটা নষ্ট করবেন না। হ্যাঁ, অল্প একটু কিছু ট্রেড করলেন নিয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেরি সিরিয়াস মানি ইনভেস্ট করে বা শর্ট টার্মের জন্য ট্রেডিংটা করলেন এবং সেটা লস করলেন, সেইটা করবেন না। 2024-এ আসা টাকাটা লস করে দেবেন না, সেটা বলছি। আর ইনভেস্টমেন্টও ঠিক আছে, যাদের 10 বছরের প্ল্যান আছে, 5 বছরের প্ল্যান আছে, এই যে পড়ছে এটাতে আরও মিউচুয়াল ফান্ডগুলো অ্যাকুমুলেট করা যেতে পারে। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, অ্যাটলিস্ট আমি অ্যাকুমুলেট করছি। মানে এই লেভেলটা যদি ভেঙে যায় 22,000-এ আসে, আমি আরও বেশি করে অ্যাকুমুলেট করবো। এখানে এসেছে 200 ডেজ মুভিং অ্যাভারেজে, আমি অ্যাকুমুলেট করব, কিন্তু সেটা লং টার্মের জন্য। শর্ট টার্মের জন্য সুইং ট্রেডিং, যেগুলো এক সপ্তাহ এক মাস সুইং ট্রেডিং, সেখান থেকে আমি আপাতত একটু বিরত থাকবো বা খুব কশাসলি স্টক চুজ করবো। আবার বলছি, কশাসলি স্টক চুজ করবো, এবং যদি কিছু স্টক ভালো প্যাটার্ন পাই আমি আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব, সেটা নিয়ে চিন্তা করবেন না। আবার বলছি, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন যে মিউচুয়াল ফান্ড বা এই পতনে ইনভেস্টমেন্ট করাটা কোথায় করার আমি করছি, বা কোথায় কোন কোন ভালো মিউচুয়াল ফান্ড এই 2025-এ আমার মনে হচ্ছে, সেটা যদি জানতে চান একটু ভিডিও আকারে সেটা নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।